যশোর বোর্ডে এসএসসির ভুল প্রশ্নে ফলাফল নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। প্রায় ৩ যুগ পর চাকসু নির্বাচনের দাবিতে এক টেবিলে ছাত্রনেতারা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ, কড়া নিরাপত্তায় 4 আসামিকে আদালতে হাজির। ভোলায় চালক হেলপারকে মারধরে শ্রমিকদের প্রতিবাদ, অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি। তীব্র গরমে প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, ডিম ও মাংস উৎপাদন কমায় বাজারে প্রভাব পড়ার শঙ্কা। স্বাগত এখন জনপদে, শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। শিক্ষার্থীদের অধিকার আদায়ে এক টেবিলে বসার নজির স্থাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন। ৩৫ বছর ধরে না হওয়া ছাত্র সংসদ নির্বাচন আগামী জুনের মধ্যে করা সহ নানা দাবিতে একমত হয়েছেন ছাত্রনেতারা। হল দখল, আধিপত্য বিস্তার কিংবা অন্তর্কোন্দলে জড়িয়ে শিরোনাম হওয়া ছাত্র সংগঠনগুলোর ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র শিক্ষকরাও। ছাত্র অধিকারের প্রশ্নে দল মত ভুলে একাট্টা থাকবে সবাই। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন। কারো কাছে এই ভবনটির পরিচিতি কেবল ক্যান্টিন হিসেবে, কারো কাছে টেবিল টেনিস খেলার স্থান, আবার কেউ কেউ এটিকে ডাকেন কমিউনিটি সেন্টার হিসেবেও, কারণ প্রায়ই এখানে বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন হয়। অথচ এ ভবন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কেন্দ্রস্থল। ৯০ সালের পর ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এটি এখন পরিত্যক্ত ভবন। এ ভবনের সবশেষ নির্বাচিত ভিপি নাজিম উদ্দিনও এখন আর বেঁচে নেই। শিক্ষার্থীদের হয়ে কথা বলার কেউ থাকুক, আমরা এটা প্রত্যাশা করি। সেই জায়গা থেকে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চালু হোক। গেল ৩৫ বছর ধরে চাকসুর নির্বাচনের দাবিতে নানা আন্দোলন হলেও এবারের চিত্র ভিন্ন ও ব্যতিক্রম। অভ্যুত্থানের পর ক্যাম্পাসে ক্রিয়াশীল সমস্ত সংগঠনই নির্বাচনের দাবিতে একাট্টা। সাধারণত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, হল দখল সহ বিভিন্ন কারণে ছাত্র সংগঠনগুলোর কোন্দল যেন চিরচেনা দৃশ্য। এখন বিশ্ববিদ্যালয়ের ডান, বাম, মধ্যপন্থী সব সংগঠনের নেতারা বসেছেন এক টেবিলে। পারস্পরিক চিন্তা, মত আর আদর্শের পার্থক্য ভুলে দাবি তুলছেন চাকসু নির্বাচনের। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই যে আপনারা ছাত্র সমাজের যে দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা শীঘ্রই চাকসু নির্বাচনের রোডম্যাপ দিন। আগের যে গঠনতন্ত্রটা ছিল সেটা বর্তমান সময়ের সাথে কোনোভাবে রেলিভেন্ট না অনেকগুলো বিষয়। তো আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই একটা গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা রাখবো। শিক্ষার্থীরা মনে করছেন চাকসু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান, প্রয়োজন প্রশাসনের সদিচ্ছা। জুন জুলাই টার্গেট করেই দাবি আদায়ের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে চান তারা। প্রশাসন আসলে ছাত্র সংসদ না থাকলে ওরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারতেছে বিধায় ওরা জাস্ট এর একটা অজুহাত দেখাচ্ছে। সংস্কার বাস্তবায়ন নিয়ে আমাদের সবারই একটা মতামত থাকবে, আমরা যেন এগুলো প্রকাশ করতে পারি এবং আমরা জুন জুলাইয়ের মধ্যে মূলত চাকসুরা চাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গেল ডিসেম্বরে 7 সদস্যের নীতিমালা কমিটি গঠন করা হয়েছে। নীতিমালা তৈরির কাজ প্রায় চূড়ান্ত। পরিবেশ নিয়েও সন্তোষ প্রশাসন। আসন্ন সমাবর্তন শেষেই নির্বাচনের কার্যক্রম শুরুর কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পুনর্লিখন করে একটা নীতিমালা তৈরি করছি, সেই নীতিমালার ড্রাফট একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। আমাদের কনভোকেশনের পরপরই প্রত্যেকটি ক্রিয়াশীল সংগঠনের সাথে আমরা বসবো। ক্যাম্পাসে যারা যে শিক্ষার্থীদের তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে অনেকগুলো সংগঠন আছে, আমাদের এনলিস্টেড সংগঠন আছে, এবং তাদেরকে আমরা আহ্বান জানাবো। 1970 সালে প্রথম চাকসু নির্বাচন হয়। এরপর দীর্ঘ 58 বছরে মাত্র 6 বার। সবশেষ 1990 সালে যিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনিও মারা গেছেন। অথচ এরপরও চাকসু পায়নি নতুন নেতৃত্ব। এ অবস্থায় এবার শিক্ষার্থীরা যে সমন্বিত উদ্যোগ নিয়েছেন তার হাত ধরেই চাকসু ফিরে পাবে তার মৌলিক বৈশিষ্ট্য, ফিরে পাবে প্রাণ, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।
গাজীপুরের জয়দেবপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। শিশুসহ 4 জন দগ্ধকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক এই তথ্য নিশ্চিত করেন। জানান 30 বছর বয়সী তাসলিমার শরীরে 95% পুড়ে গেছে। তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও দগ্ধদের 2 জনের শরীরের 90% পুড়ে গেছে। এই 3 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছিল আবাসিক চিকিৎসক ডাক্তার শাওনবীর রহমান। এদের মধ্যে এক নারীর মৃত্যু হল। বাকি 2 জনের একজনের 32% ও অপরজনের 28% পুড়েছে। এছাড়া 10 বছর বয়সী তানজিলা ও 1.5 বছরের আয়ানও দগ্ধ হয়েছে। রোববার সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাসলিমা রোগীর নাম, 30 বছর বয়স, 95% পুড়েছে। উনি আবার 5 মাসের প্রেগনেন্সি আছে। তো আমরা যেভাবে দেখলাম তাতে ওনাদের মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পুড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের প্রাথমিক চিকিৎসা শেষ। এখন ওনাদেরকে আমরা এসডিইউতে রেফার করব। মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে দ্বিতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, আজ কারা সাক্ষী দিচ্ছেন আর এই মামলায় মোট কতজনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে? ধন্যবাদ গালিব। মাগুরার যে চাঞ্চল্যকর যে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজ সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল থেকেই কিন্তু সাক্ষীরা এবং আসামিরা যে জেলা ও দায়রা জজ আদালতের যে নারী ও শিশু দমন যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে কিন্তু তারা আসছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই মামলার যে সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়েছে। আজকে কিন্তু 3 নম্বর এবং 4 ও 5 এই 3 জনের কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল 10:30 থেকেই কিন্তু সাক্ষীরা যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যে এম জাহিদ হাসানের যে এখানে কিন্তু তারা সাক্ষ্য দিচ্ছে। আর সাক্ষীরা তাদের কি প্রত্যেকেই কিন্তু যে হিটু শেখকে কিন্তু তাদের জবানদিকে তারা কিন্তু হিটু শেখকে দোষী সাব্যস্ত করেছে। তো আমি এখানে যে আইনজীবীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এই মামলার কিন্তু মোট 36 জন সাক্ষী কিন্তু সাক্ষী দিবে এবং বাদী সহ কিন্তু মোট 37 জনের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। তো আগামী দিনেও কিন্তু এই মামলার কিন্তু সাক্ষী কিন্তু দেওয়ার কথা রয়েছে। তো আপনাকে আর একটু জানিয়ে রাখি যে 13ই এপ্রিল কিন্তু পুলিশ কিন্তু চার্জশিট দাখিল করে এবং 23শে এপ্রিল কিন্তু চার্জ গঠন হয়। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে গত 6 মার্চ কিন্তু শিশু আছিয়া তার বোনের বাড়িতে যে কিন্তু ধর্ষণের শিকার হয় এবং ধর্ষণের শিকারের পর প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল, পরে ফরিদপুর এবং শেষে কিন্তু ঢাকার সম্মিলিত জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে কিন্তু মারা যায়। আর এই মামলার কিন্তু অতি দ্রুতই কিন্তু যে সাক্ষ্য গ্রহণ এবং বিচারিক কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এই ছিল মাগুরা জজ আদালত থেকে সর্বশেষ। আসিয়া হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী। 24 জুলাই গণ অভ্যুত্থানে নোয়াখালীর শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই রিমনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে জেলার মাইজদির বার্লিংটন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 10ম শ্রেণীর এই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বার্লিংটন মোড়ে তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে সেখানে অস্ত্রোপচারের শেষে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায় পূর্বশত্রুতার জেরে এই হামলা হতে পারে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। এদিকে রোববার রাতে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বাস শ্রমিকদের উপর সিএনজি চালিত অটোরিকশা চালকদের হামলার প্রতিবাদে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, বাস শ্রমিকরা কি দাবি জানাচ্ছেন আর যাত্রীদের কি ধরনের ভোগান্তি হচ্ছে? গালিব, গতকালকে 6টা থেকে যেই ভোলার বাস ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য যে বাস ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে। আজ সকাল থেকে ভোলার অভ্যন্তরে যে 5টি রুট রয়েছে, ভোলা চরপেশন, ভোলা তজিমুদ্দিন, ভোলা দৌলতখান, ভোলা ইলিশা এবং ভোলা ভেদুরিয়া, এই 5টি রুটের কোনো রুটেই কিন্তু কোনো বাস চলাচল করেনি এবং কি এই সড়কে কিন্তু এখন পর্যন্ত কোনো সিএনজি কিংবা 3 হুইলারও কিন্তু বাস যে শ্রমিক ইউনিয়ন রয়েছে তারা চলাচল করতে দিচ্ছে না। শহরে যখনই সিএনজি বা 3 হুইলার পাচ্ছে তখনই কিন্তু তারা আটক করে তাদের বাস ডিপোতে রেখে দেওয়ার কথা কিন্তু আমরা দেখেছি। আমি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, সকাল থেকে কিন্তু এই বাস ধর্মঘটের কারণে কিন্তু সাধারণ যে যাত্রীরা তারা একরকম ভোগান্তিতে পড়েছে। তারা বলছেন যে যেখানে ভোলা থেকে চরপেশন যেতে স্বাভাবিক সময় বাসে খরচ করতে 100 থেকে 150 টাকা, সেখানে তারা আজকে 300 থেকে 350 টাকা বেশি অধিক ভাড়া দিয়ে কিন্তু মাইক্রো এবং প্রাইভেট কারে যেতে হচ্ছে। এতে করে তারা একরকম বিড়ম্বনায় পড়ছে। কিছু কিছু যাত্রী এসেছে ঢাকা থেকে এবং বিভিন্ন চট্টগ্রাম থেকে, তারা বাস এবং সিএনজি না পেয়ে কিন্তু তারা নানা ভোগান্তির শিকার হচ্ছে বলে তারা জানিয়েছে। অপরদিকে যে শ্রমিক দল বাস শ্রমিক যে ইউনিয়নের যে সভাপতি রয়েছে তিনি জানিয়েছেন যে ভোলার সড়কে যে সকল অবৈধ 3 হুইলার বা সিএনজি রয়েছে তা চলাচল বন্ধ করতে হবে এবং তাদের যে অস্বাভাবিক গতি তার গতি কমিয়ে আনার জন্য দাবি জানিয়েছে। কেননা এই গতির কারণে কিন্তু প্রতিনিয়ত ভোলার বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে ভোলার ইলিশা পয়েন্ট এবং ভোলা চরপেশন রোডে প্রতিনিয়ত কিন্তু 2-1টি করে সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে এবং ব্যাপক মানুষের প্রাণহানির মতো চিত্র কিন্তু ঘটতেছে। সেই কারণে বাস মালিক সমিতির ইউনিয়ন যে সভাপতি রয়েছে তিনি দাবি জানিয়েছেন যেগুলি সড়ক থেকে এগুলোকে উৎখাত করা হয়। এছাড়াও কিন্তু তাদের যেই গতকালকে চরপেশনে যে তাদের যেই অনন্যা বাসের যে 2 স্টাফকে মারধর করা হয়েছে এবং প্রথমে চরপেশন হাসপাতাল, পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতাল নেওয়া হয়েছে, তাদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন কিন্তু এই শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাবা মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনির্দিষ্টকালের জন্য যেই বাস ধর্মঘট রয়েছে তা চলমান থাকবে। এছাড়াও এই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। সকাল থেকে কিন্তু এখানে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সহ ভোলার বেশ কিছু পয়েন্টে পুলিশের নজরদারি কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও কিন্তু যে সিএনজি মালিক সমিতি রয়েছে তাদের সাথে কথা বলতে তারা জানিয়েছেন যে তাদের কোনো সিএনজি এবং অটো 3 হুইলার কিন্তু সড়কে চলাচল করতে দিচ্ছে না বাস মালিক সমিতিরা। এই কারণে তারাও কিন্তু জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে বাস ধর্মঘটের সর্বশেষ তথ্য। গালিব, ভোলায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নের ভুলে ফলাফল নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। তাদের অভিযোগ, নৈবেত্তিক প্রশ্নে কোনোটির উত্তর নেই, আবার কোনোটির একাধিক উত্তর। পরীক্ষা নিয়ন্ত্রক বলছে ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। রিপন হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। গেল 10 এপ্রিল সারা দেশে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এর মধ্যে 15 এপ্রিল যশোর বোর্ডের ইংরেজি প্রথম পত্রের নৈবত্তিক প্রশ্নে 1-এর এতে 4টি উত্তরই ছিল সঠিক। এফ নম্বরে একই প্রশ্নে দেয়া হয় 2টি উত্তর, আর 6 নম্বর টেবিলে সঠিক উত্তর ডিফেন্ডের জায়গায় উল্লেখ ছিল ডিফেন্স। প্রথম পত্রের মতো 17 এপ্রিল অনুষ্ঠিত হওয়া ইংরেজি দ্বিতীয় পত্রেও ছিল নানা ভুল প্রশ্ন। এতে পরীক্ষার হলে বিভ্রান্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। ভুলে ভরা প্রশ্নে পরীক্ষা নেয় ফলাফল নিয়েও চিন্তিত তারা। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় প্রশ্নেই ভুল রয়েছে। এছাড়াও গণিতের যে নৈবেত্তিক প্রশ্ন সেগুলোতেও অনেকগুলো ভুল আমরা খুঁজে পেয়েছি। প্রশ্ন যখন সলভ করতে গেছি তখন অনেকটা আপনার বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তে হয়েছে, যার কারণে সময়টা আপনার অনেক বেশি প্রয়োগ করতে হয়েছে এবং সময় স্বল্পতার জন্য অনেক পারা জিনিসও তখন রেখে আসতে হয়েছে। পরীক্ষার হলে ওরা অনেক টেনশনে অ্যান্সার করতে যেয়ে ওদের ভুল হচ্ছিল এবং অনেকে কান্নাকাটি লাগাই দিছিল। সিলেবাসের বাইরের ও ভুল প্রশ্নের কথা জানান অভিভাবক ও শিক্ষকরাও। আর দক্ষ শিক্ষক দিয়ে প্রশ্ন প্রণয়নের আহ্বান জানান শিক্ষাবিদরা। ভুল থাকলে ছাত্রছাত্রীদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য যে প্রেশার পড়ে, প্রেশারের কারণে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আশা করি যে যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ
এগুলোর দিকে একটু নজর দিয়ে এর একটা সুরাহা করবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে যে যাদের দ্বারা এই ভুল হয়েছে তাদেরকে ওই কাজ থেকে বিরত রাখা এবং যারা যোগ্য নির্ভুলভাবে কাজ করে তাদেরকে এই কাজে নিয়োগ দান করা। এদিকে অভিযোগের বিষয়ে প্রশ্ন প্রণয়নকারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগের কথা জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। পাশাপাশি ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার আশ্বাসও দেন তিনি। হেড এক্সামিনারদের কাছে আমি অবহিত অবশ্যই করব, ওনারা পর্যবেক্ষণ করবেন। যদি কোনো জায়গায় অসঙ্গতি থাকে, কোনো বিষয়ে যদি ছাত্রছাত্রীরা বঞ্চিত হয় বা আমরা যদি দেখি যে না এটা সত্যি সত্যিই ভুল, অবশ্যই ছাত্রছাত্রীদের বিষয়টা আমরা সহানুভূতির সাথে দেখব। যশোর বোর্ড থেকে এবার এসএসসিতে 1,41,064 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে অংশ নেয় 1,33,462 জন। এখন যশোর। তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছে উত্তরের জেলা নাটোরের পোলট্রি খাত। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মুরগি। এতে কমছে ডিম ও মাংসের উৎপাদন, আর লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন খামারিরা। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের তরুণ খামারি মাসুদ রানা সোনালী, লেয়ার ও ব্রয়লারের 3টি খামারে মোট 12,000 মুরগি রয়েছে তার। ইতোমধ্যে মুরগিগুলো বিক্রির উপযুক্ত হয়েছে, কিন্তু গত কয়েকদিনে টানা তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে তার খামারে অন্তত 15 থেকে 1800 মুরগি হিটস্ট্রোকে মারা গেছে। এতে তার লোকসান হয়েছে অন্তত 3.5 লাখ টাকা। প্রতিটি মুরগিতে খরচ হয়েছে 210 টাকা। বাকি মুরগি বিক্রির জন্য ক্রেতা খুঁজলেও 158 টাকা কেজি দর বলায় পথে বসার উপক্রম হয়েছে তার। এখন খামার বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন তিনি। তীব্র লোডশেডিং, তীব্র তাপদাহ চলতেছে, প্রচুর পরিমাণে মর্টালিটি, হিট স্ট্রোক, প্রচুর পরিমাণে এগুলো সমস্যা চলমান রয়েছে। তাই এমনভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হব। মাসুদ রানার মতো জেলার হাজারখানেক পোলট্রি খামারির একই দশা। এই যেমন নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকার খামারি সোহাগ হোসেন দীর্ঘ 10 বছর ধরে নানা জাতের মুরগি লালন পালন করে আসছেন, কিন্তু এবারের গরমে একদিনেই মারা গেছে তার 2 শতাধিক মুরগি। লোকসানের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে 2,500 মুরগি বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে তার খামারে কোনো মুরগি নেই। আবার অনেক খামারি গরমের হাত থেকে মুরগিকে বাঁচাতে ফ্যান লাগিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বিদ্যুৎ পাওয়ায় মুরগি বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে। লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন অনেকেই। খামারির লসটা শুধু খামারিকেই বহন করতে হয়, এটা কোনো মহাজন বহন করে না, কোনো কোম্পানি বহন করে না। দেখা যাচ্ছে একটা খামারি নিজের ক্যাশ ক্যাপিটাল দিয়ে শুরু করে, তারপরে সে এনজিওতে লোন নেয়, সেখানে তো পার্সেন্টেজটা অনেক বেশি। তারপরে দেওয়ার পরে সে যখন আর কুলায় না উঠতে পারে তখন সে সর্বশান্ত হয়ে তাকে বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। গরমে মুরগি চরম স্টক করছে, আবার মেলা ধরনের ঠান্ডাজনিত রোগ আসছে, গরমে ঘাম টাম বসে যায়, মুরগি রেডি হয়ে যায়, তারপরে হয়তো বিক্রি করব 1 সপ্তাহ আগে মুরগি সব মারা যায় গরমের কারণে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে ব্রয়লার, লেয়ার এবং সোনালী মুরগি লালন পালনের জন্য স্বাভাবিক সহনীয় তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন দিনের তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রি পর্যন্ত। এই অবস্থায় পর্যাপ্ত ফ্যান ব্যবহার করেও হিটস্ট্রোকের হাত থেকে মুরগিকে বাঁচানো কঠিন হচ্ছে খামারিদের। তবে তাপপ্রবাহের সময় পোলট্রি খামারের ঘর শীতল রাখার পাশাপাশি পানি দিয়ে শেড ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। সে সাথে খামারে মুরগির ঘনত্ব কমিয়ে দেওয়া এবং মুরগির শরীর ঠান্ডা রাখে এমন ঔষধ খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ঘর কিভাবে ঠান্ডা রাখা যায় বা কি খাওয়ালে, কোন ধরনের ওষুধ খাওয়ালে মুরগিগুলো মোটামুটি ভালো থাকবে, এ ধরনের পরামর্শ সর্বদা আমরা দিচ্ছি। টানা তাপপ্রবাহ এবং লোডশেডিংয়ের কারণে ব্যাপক সংকটের মুখে পড়েছে দেশের পোলট্রি খাত। সে সাথে কমছে ডিম এবং মাংসের উৎপাদন। এতে করে আগামী দিনে বাজারে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে এই সংকট সমাধানে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সরকারি সহযোগিতা চান খামারিরা। মাহবুব হোসেন,
এখন নাটোর। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক থেকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল থেকে অমিত হাসান এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। শুরুতেই অমিত, আপনার কাছ থেকে জানতে চাই যে দাবি যে শিক্ষার্থীরা করছেন সেই দাবির বিষয়ে কি বলছেন প্রশাসন, এবং বিস্তারিত জানাবেন দাবির বিষয়ে। সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা এক দফা দাবিতে বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল সমাবেশ করছে। তারই ধারাবাহিকতায় আজকেও তারা একটি বিক্ষোভ মিছিল করছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মূল ফটকের সামনে। কিন্তু তারা এভাবেই আসলে বসে বিক্ষোভ সমাবেশ করছেন এবং এ সময় তারা দাবি জানাচ্ছেন যে গতকালকে বিএনএমসিতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন সময়ে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা তারা প্রকাশ করেছেন। একই সাথে তারা আরও বলছেন যে তাদের যে এক দফা দাবি সেটা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তা নয়তো তারা আরও কঠোর পদক্ষেপে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু যদি জানি, তারা এই সময় বলছেন যে এইচএসসি পাশের পর 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শেষে পুনরায় 6 মাসের ইন্টার্নশিপ তারা করছেন, তারপরও ডিগ্রি সমমান পাচ্ছেন না। তাই দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবি জানিয়েছেন তারা। এবং তাদের এই এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই তাদের বিক্ষোভ সমাবেশ এটি চালিয়ে যাবেন। এবং আমরা 2 দিন আগেও দেখেছি তারা বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং আজকে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে সকাল থেকেই কিন্তু দাঁড়িয়েছেন। মাঝখানে বৃষ্টি হলেও সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এ সময় তারা তাদের এক দফা যে দাবি সেটা নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন, নানা ধরনের প্লাকার্ড হাতে কিন্তু তারা বৃষ্টিতে ভিজে এই সমাবেশ করছেন তারা। এবং আরেকটু জানিয়েছি বাংলাদেশ ডিপ্লোমা ইন স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন যেটা রয়েছে সেই এর উদ্যোগেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশগুলো করছেন। এবং এ সময় কিন্তু বরিশালের যে সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা সবাই কিন্তু অংশগ্রহণ করছেন এবং তাদের সকলের একটাই দাবি যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করতে হবে, না হয় তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। একই সাথে তারা আরও বলছেন যে গতকালকে তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার কথাও তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের যে বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছেন তারা একযোগে কিন্তু এই বিক্ষোভ সমাবেশটি করছেন এবং তারা বলছেন তারা রাস্তায় যেহেতু নেমেছেন তাদের অধিকার যতক্ষণ পর্যন্ত কিংবা তাদের ন্যায্য যে দাবি ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা থেকে ছাড়বেন না এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমিত, একই দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল হচ্ছে। আমাদের সাথে সহকর্মী মশিউর কায়েস যুক্ত হয়েছেন। কায়েস, জানাবেন যে সেখানকার শিক্ষার্থীরা যে দাবি করছেন তার অবশ্যই বিস্তারিত জানাবেন, সেই সাথে নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করবেন কিনা। গালিব, নতুন কর্মসূচি যদি বলি যে তারা যে বিষয়টি আসলে বলছে যে তাদের দাবি যদি আদায় না হয় সেক্ষেত্রে কিন্তু আজকের পর থেকে তারা তাদের যে যতগুলো আসলে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, একাডেমিক্যাল যে ইনস্টিটিউটগুলো রয়েছে, পাশাপাশি সকল ধরনের যে প্রশাসনিক যে কর্মকাণ্ড রয়েছে সকল বিষয়ে কিন্তু তারা আসলে তারা স্থগিত ঘোষণা করবে এবং তারা সেটিও কিন্তু বলছে যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাদের সকল কার্যক্রম কিন্তু আসলে বন্ধ থাকবে। আমি যদি বলি যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে যেমন তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি চলছে, সেরকম কিন্তু কিশোরগঞ্জ এই মুহূর্তে 250 শয্যা জেনারেল হাসপাতালটির সামনে কিন্তু সকল নার্সিংকে ইনস্টিটিউট যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে জড়ো হচ্ছেন সকাল থেকে এবং এই মুহূর্তে কিন্তু আসলে সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং পাশাপাশি আশপাশের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নার্সিংয়ের সেখান থেকেও কিন্তু তারা এসে আসলে জড়ো হচ্ছেন। তাদের যে দাবিটি সেটি তারা বলছে যে যৌক্তিক দাবি, কেননা তারা এইচএসসি পাশ করার পর থেকে যে তারা আসলে ডিপ্লোমা কোর্সটি সম্পূর্ণ করেন কিন্তু তারা কিন্তু ডিগ্রি সমান পাচ্ছেন না, যার ফলে তারা বলছে যে তাদের এই যৌক্তিক দাবি। পাশাপাশি গতকালকে যে তাদের উপরে তারা যে অভিযোগটি করেছে যে তাদের উপরে আসলে হামলা হয়েছে সেইটারও একটা প্রতিবাদ এটা তারা বলছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং তাদের যে রেজিস্টার রয়েছে কেন্দ্রীয়ভাবে সেই রেজিস্টারের তারা পদত্যাগ চাচ্ছেন। অন্যথায় কিন্তু তারা লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হবেন এবং
সারা দেশের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির সাথে কিন্তু আসলে তাল মিলিয়ে এখানকার শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচি পালন করছে। আমি যদি আরেকটু বলি যে এখানকার যে শুধুমাত্র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে ব্যাপারটি এরকম নয়। এখানে যারা আসলে 250 জেনারেল হাসপাতালে আমরা খবর পেয়েছি 40 জন ইন্টার্ন করছিল যারা, তারাও কিন্তু আসলে কর্মবিরতি দিয়ে এই বিক্ষোভে অংশ নিয়েছে, যার ফলে হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে তারা যদি আসলে কাজে যোগদান না করে, যেহেতু এই হাসপাতালটিতে এমনিতেই নার্সের সংখ্যাটা তুলনামূলক কিছুটা কম, তারা বলছে যে ইন্টার্ন যারা রয়েছে তাদের সহায়তা যদি না পায় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা দিতেও তাদের কিছুটা ব্যাক পোহাতে হবে। পাশাপাশি অন্যান্য যদি আমি হাসপাতালগুলোর কথা বলি, যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখান থেকেও কিন্তু আসলে ইন্টার্ন এবং শিক্ষার্থীরা আসা শুরু করেছে। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। কালিব। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছে শিক্ষার্থীরা, সে খবরই জানাচ্ছিলেন 2 সহকর্মী। কুমিল্লার প্রধান খাদ্য সংরক্ষণাগার ডুবে আছে হাঁটু থেকে কোমর পানিতে। গুদামের চারপাশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জলাবদ্ধতা নিরসনের জন্য কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? ধর্মপুর হচ্ছে এই কুমিল্লার সবচেয়ে বড় খাদ্য গুদামটা আসলে আমরা দেখেছি যে শুকনো কিংবা বর্ষা সব সময় কিন্তু পানির নিচে তলিয়ে থাকে। আমরা আসলে এই বিষয়ে খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি জেলার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা বহুবার আসলে এটাকে সংস্কার করে এই যে সমস্যা জলাবদ্ধতার সেটি নিরসনে তারা তাদের উচ্চত যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেছেন। তবে বহুবার তারা বলেছেন যে এটা সংস্কার উদ্যোগ নেবেন এবং পুনর্নির্মাণের জন্য এবং সেটি এই এলাকাটা উঁচু করার জন্য তারা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর থেকে প্রকল্পটা আসলে ঝুলে যাওয়ার কারণেই কিন্তু এখন আসলে সেটির সংস্কার কাজ কিন্তু শুরু করা যায়নি। তবে তারা বলছেন যে খুব শীঘ্রই এই যে সমস্যা সেটি দূর করতে তারা কাজ করবেন। আমি যদি দেখাই আসলে এই যে এখানকার এই যে খাদ্য গুদামটি, এই খাদ্য গুদামের প্রবেশ পথ থেকে শুরু করে প্রত্যেকটি গুদাম ঘর কিন্তু আসলে পানির নিচে তলিয়ে থাকে। এখানে আমরা যদি বলি প্রবেশ পথে হাঁটু পানি, একই সাথে ভিতরে যে জায়গাটি আছে সেগুলো কোমর পানির নিচে রয়েছে। শুধু পানি নয়, এখানকার যে ময়লা আবর্জনার একটা ভাগাড়ে পরিণত হয়েছে, বিভিন্ন জঙ্গলে রূপ নিয়েছে, যে গাছগুলো রয়েছে সেগুলো মারা গিয়েছে। এই খাদ্য গুদামের 14টি গুদামঘর রয়েছে যেখানে 10,000 টনের বেশি আসলে খাদ্য সংরক্ষণ করা যায়। কিন্তু এই যে জলাবদ্ধতা সংকটের কারণে স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়, একই সঙ্গে হচ্ছে সাপ এবং ইঁদুরের কারণে খাবার নষ্ট হচ্ছে। এখানে মূলত রাখা হচ্ছে ধান, চাল এবং গম জাতীয় খাদ্য। এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা বলছেন যে এই জলাবদ্ধতার কারণে এবং পানির কারণে নোংরা পরিবেশ তৈরি হয়েছে, এতে করে পরিবহনে এবং তারা খাদ্য উঠানামায় কিন্তু বেগ পেতে হচ্ছেন। তারা বলছেন যে শ্রমিকরা বলছেন যে তারা নানান চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। তো এই যে খাদ্য গুদামের এই যে দুরবস্থা সেটি নিরসনে আপনার জেলা প্রশাসনও কিন্তু বেশ কয়েকবার তাদের যে আইন উন্নয়ন সমন্বয় কমিটির সভা রয়েছে সেগুলোতে তারা আসলে সেটি নিয়ে তারা কথা বলেছেন। খাদ্য নিয়ন্ত্রক বলছেন তারা জেলা প্রশাসন থেকে শুরু করে যে সিটি কর্পোরেশনের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। কারণ হচ্ছে যে এই পানিগুলো যেগুলো এই খাদ্য গুদামে আসছে, এই পানিগুলো মূলত হচ্ছে সিটি কর্পোরেশন এলাকার যে বাসাবাড়ি এবং কলকারখানার পানিগুলো রয়েছে সেগুলো মূলত এখানে আসছে, যার কারণে নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই জটিলতা তৈরি হয়েছে। তো গালিব, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। এদিকে গাজীপুরের চৌরাস্তায় অল্প বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চান্দনার চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত কি কোনো উদ্যোগ নিয়েছে, আর ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন? তাহলে গাজীপুরের প্রাণকেন্দ্র এবং সবচেয়ে ব্যস্ততম এলাকা যে চান্দনা চৌরাস্তা এলাকা, এবং এই চৌরাস্তাটি মূলত ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে গাজীপুরের যে মূল শহরটির একটি সংযোগস্থল, এবং এই জায়গাটিতে প্রতিদিনই কিন্তু লাখ লাখ মানুষের চলাচলের একটি অন্যতম একটি জায়গা এটি। এবং এই মহাসড়কের পাশের যে সার্ভিস লেনটি রয়েছে
একদম মহাসড়কের মূল সড়কের পাশে, সেই সার্ভিস লেনটিতে কিন্তু গত 2 সপ্তাহ ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বৈশাখের প্রথম বৃষ্টিতে কিন্তু এই জলাবদ্ধতাটি সৃষ্টি হয়েছে। তবে সেই দিনের বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কিন্তু পুরো যে সড়কের একটি বড় অংশ কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনের যে সড়কটি রয়েছে এই সড়কে কালো কুচকুচে এবং দুর্গন্ধযুক্ত পানি রয়েছে এবং এতে করে কিন্তু এই পথের যারা চলাচল করেন তারা যেমন ভোগান্তিতে পড়ছেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং এখানকার আশপাশের যে মার্কেট গুলো রয়েছে, বিপণী বিতানগুলো রয়েছে, সেই বিপণী বিতানের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং এই পথে যাতায়াত কিন্তু এখন অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়েছে। কারণ প্রায় দেখছিলাম এখানে বিভিন্ন যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যানহোলের ঢাকনা খোলা থাকার কারণে কিন্তু সেখানে কিন্তু বিকল হয়ে পড়ছে। গতকালকে একজন পথচারী আমরা দেখেছি যে একটি ড্রেনের মধ্যে একজন পথচারী পড়ে এবং তিনি ডুবে যান। তাৎক্ষণিক কিন্তু আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং এই ঘটনা, এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যে সে কারণে কিন্তু আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি। মূলত বিআরটি প্রকল্পের যখন কাজ চলমান হয় তখন কিন্তু এইখানে নতুন করে ড্রেন নির্মাণ করা হয়েছে, যে কারণে আগের যে ড্রেনগুলো ছিল সেই ড্রেনগুলো কিন্তু মাটির কারণে এবং বিভিন্ন ধরনের যে নির্মাণ সামগ্রী দ্বারা ভরাট হয়ে গেছে এবং এইটি বিআরটি প্রকল্পের কর্মকর্তারা তদারকি করবেন নাকি সিটি কর্পোরেশন তদারকি করবেন সে নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ প্রকল্পটি এখন পর্যন্ত সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়নি, যে কারণে সিটি কর্পোরেশন এবং বিআরটি প্রকল্পের মাঝে একটি সমন্বয়হীনতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই দুর্ভোগটি কিন্তু কাটানো যাচ্ছে না। এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে, তবে সেটি কিন্তু এখনো অপ্রতুল। তো এই ছিল আমার কাছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। গ্রীষ্মের খরতাপের পর স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মোট 92 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয়েছে স্কুল, কলেজ ও অফিসগামীদের। এদিকে বৈরী আবহাওয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, আর গ্রীষ্মের তীব্র গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। টিলা পাহাড় বেষ্টিত এই নগরীর মানুষ অনেকটাই আপন করে নিয়েছেন চিরচেনা বৃষ্টিকে। তবে সিলেটের অতিবৃষ্টিতে সবচেয়ে বড় যন্ত্রণার নাম জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই নগরীর বেশ কয়েকটি এলাকা ডুবে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। এছাড়াও স্কুল, কলেজ ও অফিসগামী মানুষের সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় অনেকটাই। এই বৃষ্টির পরিমাণটা একটু বেশি, যদিও স্বস্তি, তারপরে ভোগান্তিও আছে। সকালবেলা বৃষ্টি হলে আমাদের ব্যাংক অফিসে যেতে যেমন সমস্যা হয়, পাশাপাশি বাচ্চাদের স্কুলে যেতেও সমস্যা হয়। আজকেই তো কোনো রিক্সা গাড়ি, কোনো যাতায়াত, কোনো সুব্যবস্থা নাই, বিধায় অনেক সময় ওয়েট করে তারপর সময়ের একটু পরেই কিন্তু আসছি। এছাড়াও বৃষ্টির কারণে বেচা বিক্রিতে ভাটা পড়েছে বলে জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃষ্টি হইলে মানে প্রচুর সবজি নষ্ট হয়ে যায়, এই কারণে মনে করেন সবজিগুলো মনে করেন অনেক দাম বেশি থাকে। আমাদের এখন অতিরিক্ত ক্ষতি হচ্ছে, একটা সময় স্কুলে বেচা কিনে প্রায় অনেক টাকা বেচা কিনে করতে পারতাম। তবে ক্ষুদে শিক্ষার্থীদের মনে বৃষ্টি মানেই আনন্দেরই এক অন্যতম অনুষঙ্গ। সকালের বৃষ্টিতে কাক ভেজা হয়ে স্কুলে আসলেও তাদের মনে আনন্দের কমতি নেই। আমার বৃষ্টি খুব ভালো লাগে, আমার বন্ধুদের সাথে খুব মজা করি। অলরেডি ঋতুর মধ্যে আমার বর্ষাকাল খুব পছন্দ। এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মোট 92 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরই সাথে বেশ কয়েক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে। সন্দীপন শুভ, এখন সিলেট। প্রত্যেক মানুষের আইনি নিরাপত্তার সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিস। অর্থাভাবে বিচার থেকে বঞ্চিত হাজারো মানুষ পাচ্ছেন বিনামূল্যে আইনি সহায়তা। বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি আর ক্ষতিপূরণ আদায়ে প্রতিষ্ঠানটি রাখছে দৃশ্যমান ভূমিকা। গেল 4 বছরে নিষ্পত্তি হয়েছে 56% আবেদন। তবে সংশ্লিষ্টরা বলছেন, জ্যেষ্ঠ আইনজীবীদের সম্পৃক্ততা, সুযোগ সুবিধা ও প্রচারণা বাড়ালে ন্যায় বিচার আরও সহজলভ্য হবে। বিস্তারিত জানাচ্ছেন কাদর সরকার। মাত্র 13 বছরের কিশোরী সুরেহা। ভূমিহীন পরিবারের এই মেয়েটি 5ম শ্রেণীর বইয়ে যখন ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল, তখনই এলোমেলো হয়ে যায় তার জীবন। ভয়ভীতি আর সামাজিক চাপের মুখে কাবিন ছাড়াই বিয়ে দেয়া হয় বাবার বন্ধু 35 ঊর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। এরপর শুরু হয় নির্মম নির্যাতন। অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় হাসপাতালে। আমার আব্বু সবসময় বাসায় থাকেন না, আমি
আমার আইয়া মারি লাইবার পরে দিয়ে এই সেই অনেক কিছু করে ফেলবা, তারপরেও আমি বাধ্য হয়ে বিয়াতে রাজি হয়েছি। 3 মাস নির্যাতন সহ্য করার পর বাধ্য হয়ে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিসে আইনি সহায়তা নেয় সুরেহা। সিনিয়র সহকারী জজের আদেশে 50,000 টাকা ভরণ পোষণ আদায় করে ছিন্ন করা হয় মৌখিক বিবাহ। ফিরে আসে বাবা মায়ের কাছে। আমি মরলে পর আইবা, তুমি আমার আইয়া দেখতে না, হসপিটাল থেকে কান্দাকাটি, এই ছোট বাচ্চাটাই কয় আম্মা তুমি বাংলাদেশ আইও। এমন অসংখ্য গল্প জমা আছে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিসে। গত 4 বছরে 1566টি আবেদনের মধ্যে বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছে 878টি বিরোধ। আইনি সহায়তা পেয়েছেন 3,324 জন, আর ক্ষতিপূরণ আদায় হয়েছে প্রায় 2,35,00,000 টাকা। বিনামূল্যের এই সেবা পেয়ে খুশি অসহায় মানুষগুলো। মাস 1.5 মাসে বৃত্তি শেষ হয়েছে, দূরত্ব গতিতে তারিখও কোনো বর্ষে দূরত্ব গতিতে শেষ হয়েছে। আমার নিয়ে বিচার পাইছে, আমার টাকা পয়সা লাগছে না, বিনা টাকায় আমার অনেক উপকার হয়েছে। এখানে আসলে আমার টাকা পয়সা নাই, আমি ভিক্ষা করে খাইতেছি, আমি পরিবারে মানে আমি আশ্রয় হয়েছি। তবে নামমাত্র সম্মানী আর সীমিত সুযোগ সুবিধার কারণে মামলা পরিচালনায় আগ্রহ হারাচ্ছেন প্যানেলভুক্ত আইনজীবীরা। এতে বাড়ছে মামলার দীর্ঘসূত্রিতা ও জট। ফিসটা সন্তোষজনক নয়, যার ফলে অনেক যারা প্রাইভেট মামলা লইয়া এঙ্গেজ থাকে ওনারা ওই মামলাটা পরিচালনা করতে অনেক সময় শিথিলতা আসে। যে কোনো মামলা আমার কাছে যাওয়া মাত্র আমি আমার স্টেপ নেই, আমি দৌড়াদৌড়ি করি, বিভিন্ন অফিসে যাই, আমি নকল তুলিয়া ফটোস্টেট করিয়া আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অভিজ্ঞ আইনজীবীদের লিগ্যাল এইডে সম্পৃক্ত করা গেলে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত হবে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবীরা। দরিদ্র হত দরিদ্র মানুষই বলেন আর যে কোনো মানুষই বলেন, মানবতার সেবা করতে হলে সেটা অর্থ বিবেচনায় চিন্তা করা উচিত না। অর্থের বিবেচনাটা মানদণ্ড হতে পারে না। বেল করালে পরে দেবেন 500 টাকা, হাজিরা দেবেন 100 টাকা, তো 100 টাকা হাজিরা আর 500 টাকা বেল ম্যাটার কে করতে যাবে? লিগ্যাল এইডের আইনজীবীরাদেরকে সরকার থেকে যে সম্মানটা দেওয়া হয় এটা খুবই অপ্রতুল। আমার মনে হয় এটা একটা বড় কারণ আইনজীবীরা মামলা চালাতে অনেকটা নিরুৎসাহিত হন। আইনি জটিলতা ও অর্থাভাবে থেমে থাকা স্বপ্নগুলোকে নতুন আশার আলো দেখাচ্ছে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিস। সচেতনতা বাড়লে আরও অনেকেই ন্যায় বিচারের মাধ্যমে জীবনকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পাবে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। ভোলা সদর হাসপাতালে প্রায় 1 মাস ধরে দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট। বিপাকে পড়েছেন কুকুর বিড়ালে কামড়ানো রোগীরা। বিনামূল্যের জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে বেশি দামে কিনে টিকা নিচ্ছেন রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের প্রয়োজন অনুযায়ী চাহিদাপত্র দেওয়া হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে। ইমতাজুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশিক বৃদ্ধ মাকে সাথে নিয়ে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে এসেছেন ভোলা সদর হাসপাতালে। তবে হাসপাতালে ভ্যাকসিন সংকট থাকায় পড়েছেন বিড়ম্বনায়। এমনকি বাইরে থেকে ভ্যাকসিন কিনলে সেটাও প্রয়োজনের তুলনায় থাকে বেশি পরিমাণে, যা একার পক্ষে সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব নয়। এছাড়া দামও অনেক বেশি। ডাক্তার লিখে দিয়েছে, আমি এখানে আসছি। এখন আসার পর বলতেছে যে আপনার ভ্যাকসিন কিনা লাগবে। এখন আমরা 3 জন হয়েছে, আরেকজন খোঁজ করতেছে, আরেকজন হলে আমরা 4 জন মিলে একটা ভ্যাকসিন কিনা লাগবে বাইরে থেকে। বর্তমানে ভোলায় পোষা প্রাণী ও কুকুরে আক্রমণে বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে ভোলা সদর হাসপাতালে আক্রান্ত রোগীরা আসেন সেবা নিতে। কিন্তু গত 1 মাসে জেলার সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। ফলে রোগীরা বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে 530 থেকে 560 টাকায় কিনছেন ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন অসহায় রোগীরা। সরকারি হাসপাতালে আমরা আসি সরকারি ওষুধ দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য, কিন্তু আইসা পাই না, সব ফাঁকা, কিছু নাই। এখন আমরা এই যে মনে করি বাইরে থেকে কিনে নিয়ে তারপরে দিছি। আমরা সদর হাসপাতালে আসছি মানে ফ্রিতে, যাতে আমরা ফ্রিতে ভ্যাকসিন দিতে পারি, কিন্তু এখানে আসে থেকে আমাদের নিজেই কিনে দেওয়া লাগতেছে। প্রায় সময় ভ্যাকসিন থাকে না, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অনেক সময় ভ্যাকসিন কিনে আনতে হয়। ভ্যাকসিন আমরা ফ্রি পাবো, কিন্তু দুঃখের বিষয় এখানে আসার পরে আমরা 4 জন মিলে 520 টাকা বা 30 টাকা দিয়ে একটা ভ্যাকসিন আইন না, তারপরে 4 জনে দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরে ভোলার সরকারি হাসপাতালের ভ্যাকসিন সংকটের কথা উল্লেখ করে চাহিদাপত্র দেয়া হয়েছে। দ্রুতই ভ্যাকসিন সংকটের সমাধান হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। দৈনিক আমরা 255-56 জনকেও টিকা দিয়ে থাকি, সর্বোচ্চ দিয়েছি এর আগে। তো আমাদের এখানে টিকা নাই গত 1 মাস যাবত।
তো এই টিকা না থাকার কারণে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, নানাবিধ প্রশ্ন সম্মুখীন হচ্ছে দিন দিন। জলাতঙ্কের ব্যাপারটা এরকম যে আসলে দ্বীপ জেলা হওয়াতে কুকুরে বিড়ালে কামড় দিলে রুগীগুলো সব এখানে আসতেছে, যার জন্য আমাদের এখানে রুগীর চাপটা সবসময় বেশি। 5 তারিখে আমাদের চাহিদা পাঠিয়েছি, তার আগেও পাঠিয়েছিলাম, তো কেবলই বন্ধের শেষ হলো তো পাঠিয়েছি, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে কিছু, কিন্তু যা আসে তাও তো আসলে আমাদের জন্য অপ্রতুল, অনেক কম। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি মাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন 2500-এর মতো জলাতঙ্ক রোগী। তবে যে পরিমাণ ভ্যাকসিন পাওয়া যায় তা দিয়ে মাত্র 1000 রোগীকে সেবা দেওয়া সম্ভব। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। শেষ করছে এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।